আসসালামু আলাইকুম। আমরা বাঙালি জাতি, আমরা বাঙালি এতটা ইমোশনাল, কখন কোথায় কি করতে হবে এটা আমরা সহজেই ভুলে যাই। আমরা এই ইমোশন নিয়ে এতটাই মত্ত, কখন কোনটাকে গ্রহণ করি আবার কখন কোনটাকে ছেড়ে দিই এটা আমরা নিজেরাও জানি না। বিসিবির বোর্ড প্রেসিডেন্ট নিয়ে এত আলোচনা, বিসিবির এই চলমান সার্কাস নিয়ে যে ধরনের তামাশা শুরু হয়েছে সেই জায়গায় এই কথাটা আমি সত্যি বলতে বাধ্য হচ্ছি। আমরা অনেক স্বপ্ন নিয়ে বিসিবির সংস্কার দেখার জন্য হয়তোবা বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদকে বসিয়েছিলাম। আজকে ফারুক আহমেদের বিরুদ্ধেই নানান রকম দুর্নীতির অভিযোগ। সত্যি কি তিনি দুর্নীতি করেছেন? আমি ভাই সত্যি বিশ্বাস করি না। এই কারণেই বিশ্বাস করি না, তিনি যদি দুর্নীতি করতেন তাহলে তিনি অন্ততপক্ষে হলফ করে এভাবে বলতে পারতেন না। তিনি তার এই বিসিবি থেকে বরখাস্তর বিষয়টি নিয়ে তিনি যেভাবে লড়াই করছেন, তিনি যেভাবে ডিফেন্ড করছেন, আমার মনে হয় না তিনি যদি আসলেই দোষী হতেন এ ধরনের ডিফেন্ড তিনি করতেন কিনা। এইগুলো বলার পেছনে কারণ হচ্ছে তিনি নায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং তাকে খলনায়ক করে বের করে দিচ্ছি আমরা। আবার যারা খলনায়ক তারা নায়কের বেশে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। ভাই এই বোর্ডে তিনি যখন আসেন, এখন পর্যন্ত বোর্ডের যে ডিরেক্টর আছেন তিনি সহ 10 জন, এর মধ্যে 8 জনই কিন্তু আগের বোর্ডের। পূর্বের বোর্ড কি তাহলে ধোয়া তুলসী পাতা? তাহলে আমরা এটাই বিশ্বাস করতে বাধ্য হচ্ছি পাপন সাহেবের যে বোর্ডটা ছিল তাহলে সেটা হচ্ছে ধোয়া তুলসী পাতা। সেই বোর্ডে কোনো রকম অপকর্ম হয় নাই, কোনো রকম দুর্নীতি হয় নাই। সেই বোর্ডে যারা ছিলেন তারা সবাই ভালো। সেই বোর্ড থেকে এই বোর্ড শতগুণে খারাপ বোর্ড, শতগুণে দুর্নীতিবাজ, শতগুণে এটাকে মেনে নিচ্ছি আমরা যে পাপন সাহেবের চেয়ে ফারুক সাহেব তিনি মানে জঘন্যতম একজন পার্সন, এটাই তো মানছি। তাহলে কেন আমরা পরিবর্তন চেয়েছিলাম? তাহলে কেন বা ফারুক আহমেদকে ডেকে নিয়ে সংস্কার করতে চেয়েছিলাম? ফারুক আহমেদের বিরুদ্ধে সবচেয়ে বড় এলিগেশন হচ্ছে তিনি দুর্নীতিবাজ। তিনি বিভিন্ন রকম ফান্ড সরিয়েছেন। ভাই ফান্ড কোথায় সরিয়েছেন? দুর্বল ব্যাংক থেকে সবল ব্যাংক। কিন্তু কেউই বলে না ফান্ডটা আসলে তার পকেটে গিয়েছে কিনা। তার তো পকেটে যায় নাই। সবাই বলছে তার পকেটে গিয়েছে, কিন্তু আসলে তার পকেটে যায় নাই। বিসিবির ফান্ডটা সুরক্ষিত হয়েছে, এটা আমি সত্যি বিশ্বাস করি, সিরিয়াস লেভেলে বিশ্বাস করি। এই কারণেই ওই জনতা, আইএফআইসি বা যেসব ব্যাংকের টাকা ছিল সেটা আসলে সুরক্ষিত ছিল না। তিনি ক্যামেন্স রেটিং বোঝেন, তিনি ক্যামেন্স রেটিং দেখে সেই ব্যাংকগুলোকে সুরক্ষিত করার জন্য, মানে ব্যাংকের অর্থকে সুরক্ষিত করার জন্য ভালো ব্যাংক, ইয়েলো অথবা গ্রিন জোনে যে ব্যাংকগুলো রয়েছে সেখানে তিনি ফান্ড ট্রান্সফার করেছেন। এটাই তার সবচেয়ে বড় দোষ। এছাড়াও যে ধরনের দায় এসেছে বিশেষ করে বিপিএল নিয়ে, তাই বিপিএল গভর্নিং কাউন্সিল কি করলো তাহলে? বিপিএল গভর্নিং কাউন্সিল এবং এই সাবেক যে ডিরেক্টররা রয়েছেন তারা তাহলে কি করেছেন? তাদের কি কোনো দায় নেই? আমার কাছে স্পষ্টভাবে মনে হয়েছে ফারুক আহমেদকে বলির পাঠা করা হয়েছে। ফারুক আহমেদ তিনি যদি বলির পাঠা হয়ে থাকেন, অবশ্যই যিনি আসছেন আমিনুল ইসলাম বুলবুল তিনিও যে বলির পাঠা হবেন না এটা কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নেই। এই কারণেই বলছি এই বোর্ড খুবই শক্তিশালী। কারা শক্তিশালী? যারা ডিরেক্টর হিসেবে রয়েছেন ওই 12-15 বছর হলো, তারা খুবই শক্তিশালী এবং তারা তাদের দায়ভার, তাদের দুর্নীতি, তাদের দোষ ত্রুটিকে ঢাকার জন্য একটা নাটক সাজিয়েছেন, ফারুক আহমেদকে ফাঁসিয়েছেন, আর তারা সেফ জোনে চলে গেছেন। এটাই বাস্তবতা এবং তারা নিজেরা ভালো সেজে সাইড কেটেছেন। এটাই হচ্ছে নির্মম বাস্তবতা। ফারুক আহমেদ নিজে ফেঁসে গিয়েছেন। ফারুক আহমেদ হয়তোবা বোর্ডের মানে প্রেসিডেন্ট পদে তিনি থাকবেন না, থাকছেন না এটা মোটামুটি নিশ্চিত, কিন্তু এর মাধ্যমে খুব একটা ভালো কিছুর বার্তা দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। এসেই যে সবকিছুর সমাধান করে দেবে এটা আমি একদমই বিশ্বাস করি না। তিনি যে এজেন্ডা নিয়ে আসুক না কেন, তিনি শুধুমাত্র নির্বাচনের এজেন্ডাই যদি তার মধ্যে থাকে, এই নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবেন কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে। কারণ যাদেরকে নিয়ে আসা হচ্ছে বিশেষ করে সাবেক ক্রিকেটার, তাদের শক্তির চেয়ে ওই সব পিছনের কলকাঠি যারা নাড়াচ্ছেন তাদের শক্তি অনেক বেশি। যে কারণে হয়তোবা যে এজেন্ডা যেই নিয়ে আসুক না কেন সম্ভব না বিসিবিতে। শুধুমাত্র আসবেন আর নায়ক হতে যে খলনায়ক হয়ে চলে যাবেন, সেটারই পরিণাম আমি দেখলাম। আমার কাছে মনে হয় ফারুক আহমেদ তাকে বলির পাঠা বানানোই হয়েছে।